স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছে আমি আতিফান জুমান। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। রাজধানীতে তীব্র গরমে অতিষ্ঠ জীবন, বঙ্গোপসাগরে লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, বলছে আবহাওয়া অফিস। খালেদা জিয়ার হার্ট ও কিডনি কিছুটা আক্রান্ত, বিদেশি চিকিৎসকদের পরামর্শে চলছে চিকিৎসা, জানালেন মির্জা ফখরুল। উত্তরায় রাজুকের জমি দখল করে মার্কেট নির্মাণ, বছরে 2,40,00,000 টাকা ভাড়া হাতিয়ে নিচ্ছে প্রভাবশালী চক্র। রাজধানী বাজারে কমতে শুরু করেছে চালের দাম, বেড়েছে ভোজ্য তেল ও পেঁয়াজের দামও। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে গাজায় যুদ্ধের অবসান, ফিলিস্তিনিদের উল্লাস স্বাগত জানালো বিশ্ব নেতারা। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছি পুরো খবরে। সারা দেশে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। গত 24 ঘন্টায় সর্বোচ্চ 38 ডিগ্রি তাপমাত্রা ছিল যশোরে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় গরম অনুভূত হচ্ছে বেশি। বৃষ্টি হলে দ্রুত কমবে তাপমাত্রা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে এই অবস্থা। এরপর বর্ষা শুরু হলে গরমের প্রকোপ কমে যাবে। গত কয়েকদিন প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। খেটে খাওয়া রিকশা চালক ও নিম্নবিত্ত মানুষ পড়েছেন অসহায় অবস্থায়। গাছের নিচে বা ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন অনেকে। আবার শরীর ঠান্ডা করতে অনেকে নেমে পড়েছেন খাল বিল পুকুরে। বাতাস তেমন নাই, আবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অত্যাধিক এবং সূর্যের কিরণ খারাপভাবে বাংলাদেশে পড়ছে, যার জন্য এই ভাবসা গরম, মানুষের মধ্যে একটা অস্বস্তি ভাব চলে আসছে। আর যদি পরবর্তীতে আর একটা স্পেল হওয়ার সম্ভাবনা, তখন একটু বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে, যেহেতু আগামী মাসে আমাদের জুন মাসে বর্ষাকাল শুরু হবে। কাল বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, আর সেটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। সেটি হলে এর নাম হবে ইয়াস। সাগরের আবহাওয়া তাপমাত্রা দেখে এ ধারণা আবহাওয়া অফিসার। এক বছরেও আমপানের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি উপকূলের বাসিন্দারা। 2020-এর 20 মে এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় সাতক্ষীরার উপকূলীয় এলাকা। সে ঝড়ের 1 বছর পূর্ণ হওয়ার দিন আরেকটি ঘূর্ণিঝড়ের শঙ্কা জানিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে, উত্তর আন্দামান সাগর ও এর পাশের পূর্ব মধ্য বঙ্গোপসাগর এলাকায় শনিবার নাগাদ একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, আর সেটি নিতে পারে ঘূর্ণিঝড়ের চেহারা। বর্তমান আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী আগামী 22 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা আছে। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে 26 মে সকাল নাগাদ ভারতের উড়িষ্যা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের খুলনা উপকূল অতিক্রম করতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী এবং গাণিতিক আবহাওয়া পূর্বাভাস পদ্ধতির বিষয়গুলো যদি বিবেচনায় আমরা নেই, তাহলে দেখা যাচ্ছে এটি আগামী 26 তারিখ নাগাদ এটি ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশ উপকূল এলাকায় পৌঁছার একটা সম্ভাবনা রয়েছে। গত 1 বছরে বঙ্গোপসাগর উপকূলে কোনো ঝড় না হওয়ায় ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল, আর সেটি হলে এর নাম হবে ইয়াস। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রাজধানী তেজগাঁও থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বঙ্গোপসাগরে একটা লঘুচাপের সৃষ্টির সম্ভাবনার কথা বলছে আবহাওয়া অফিস, এবং সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে ধারণা করা হচ্ছে। এই বিষয়ে আর কি তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর? আবহাওয়া অধিদপ্তর যেটি বলছে যে এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের যে উত্তর পূর্ব দিকে অবস্থান করছে, সেটি এখনো আসলে লঘুচাপ আকারে হয়নি। বা যে লঘুচাপ, আবহাওয়া অধিদপ্তরের ভাষ্য অনুযায়ী শুরুতে এটি লঘুচাপ হতে হবে, তারপর স্পষ্ট লঘুচাপ, এরপর নিম্নচাপ এবং তীব্র নিম্নচাপ যেটি বলা হয় তাদের ভাষায়। সুতরাং যখনই এটি এই নিম্নচাপটি প্রবল আকারে আসবে, তারপরে সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং সেই ঘূর্ণিঝড়টি
গতিপথ নানাভাবে পরিবর্তিত হয়, যে এখনও যেহেতু সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয় নাই বা শুরুতে একদম প্রাথমিকভাবে লঘুচাপে পরিণত হয় নাই, সুতরাং তারা পুরোটাই অবজারভেশনে রাখছে এবং তারা বলছেন যে আগামীকালকে এটি লঘুচাপ হওয়ার পরে পরবর্তীতে তারা পুরো অবজারভেশন দিয়েই তারা বিস্তারিত জানাবেন আমাদেরকে। তবে আবহাওয়াবিদ বা অন্যান্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা বলছেন যে এটি যেভাবে ঘনীভূত হতে পারে সেই হিসেবে এটি স্থলভাগে ভারতের গতবার যেভাবে আমপান অতিক্রম করেছে স্থলভাগ দিয়ে, অর্থাৎ আমাদের সুন্দরবন এবং ভারতের যে পশ্চিম উপকূল দিয়ে, সুতরাং ওইভাবে আগাতে পারে। সেই হিসেবে বাতাসের গতিবেগ থাকতে পারে 120 থেকে 150 কিলোমিটার। তো এই গতিবেগে আবহাওয়া অফিস উপকূলীয় এলাকায় বাড়তি কোনো সতর্কতা নিতে বলছে কিনা? সতর্কতা হিসেবে স্বাভাবিকভাবে যেহেতু 26শে মে হচ্ছে পূর্ণিমার সময় রয়েছে, এই সময়ে স্বাভাবিকভাবে 2 থেকে 3 ফুট জলোচ্ছ্বাস হয়। এর উপর যদি ঘূর্ণিঝড় আক্রান্ত হয় তবে সেই ক্ষেত্রে 5 থেকে 10 ফুট জলোচ্ছ্বাসের একটা আশঙ্কা রয়েছে। সেই হিসেবে গতবার যে সকল বাঁধগুলো নির্মাণ করা হয়েছিল সেটি যাতে আরও জোরদার করা হয়, কেননা এই জলোচ্ছ্বাসটি হলে পরে লোকালয়ে পানি ঢুকবে, লবণাক্ত পানি, এবং সেটি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া অফিস। তেজগাঁও থেকে আবহাওয়া সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী ইজাজ। করোনা পরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হার্ট ও কিডনি কিছুটা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই অবস্থায় আমেরিকা ও ইংল্যান্ডের চিকিৎসকদের সাথে পরামর্শ করে চলছে তার চিকিৎসা। এদিকে হাসপাতালে থাকলেও খালেদা জিয়া এখন বাসায় তৈরি খাবার খেতে পারছেন বলে জানান পরিবারের সদস্যরা। প্রায় 1 মাস যাবৎ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন থাকলেও এখন অক্সিজেন লাগছে না, শ্বাসকষ্টও নেই। তবে করোনা পরবর্তী জটিলতায় হার্ট ও কিডনি সামান্য আক্রান্ত হয়েছে বলে জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অক্সিজেন স্যাচুরেশন এখন বেশ ভালো, তার যে আপনার টেম্পারেচার সেটা এখন নেই এবং তার শ্বাসকষ্ট এখন নেই। কিন্তু যেটা একটু উদ্বিগ্ন হওয়ার বিষয় সেটা হচ্ছে যে তার পোস্ট কোভিড যে কমপ্লিকেশন, সেই কমপ্লিকেশনে তার হার্ট এবং কিডনি একটু আপনার এফেক্টেড। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন খালেদা জিয়া। প্রতিদিন তারা মেডিকেল বোর্ড করছেন, প্রতিদিন তার চিকিৎসার আপনার মনিটর করে তারা নতুন করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন এবং একই সঙ্গে তারা আমেরিকা এবং ইংল্যান্ড এই দুটো দেশের চিকিৎসকদের সঙ্গে তারা যোগাযোগ রাখছেন। আমরা অত্যন্ত আশাবাদী, সবসময় দোয়া করেছি, তো সারা দেশের মধ্যে দোয়া করেছে ম্যাডাম সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসবেন। এদিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এখনো উদ্বিগ্ন তার পরিবার। হ্যাঁ, নর্মাল খাবারই খাচ্ছে, ভাতটা খাচ্ছে, যতটুকুন পারে অতটুকুনি খাচ্ছে, এখনো তেমন ভালো না। 11 এপ্রিল করোনা আক্রান্ত হওয়ার পর 14 দিনেও করোনা নেগেটিভ না হওয়ায় 27 এপ্রিল খালেদা জিয়াকে ভর্তি করা হয় হাসপাতালে। অবস্থার অবনতি হলে 3 মে নেওয়া হয় সিসিইউতে। নেগেটিভ হলেও এখনও সিসিইউতেই চিকিৎসা চলছে খালেদা জিয়ার। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুশাসনের স্বার্থে অপরাধী যেই হোক না কেন আইনের আওতায় আনা হচ্ছে। দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার নিজ দলেরও কাউকে ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান তিনি। দুর্নীতি অপকর্মের ব্যাপারে সরকার নিজের দলের লোককেও কখনো ছাড় দেয়নি এবং যে মহল থেকে দুর্নীতি হোক না কেন, যে কেউ দুর্নীতি অনিয়মের সাথে জড়িত থাকুক, সেটাও আইনের আওতায় অবশ্যই নিয়ে আসতে হবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়ে সংকট দেখা দিয়েছে বিভাগীয় শহর চট্টগ্রাম, সিলেট ও বরিশালে। এই অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগে পড়েছেন প্রথম ডোজের টিকা গ্রহীতারা। কবে নাগাদ টিকা পরবর্তী ডোজ দেয়া হবে তাও বলতে পারছেন না স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে প্রতিদিন টিকা দেয়া হতো 2000 মানুষকে, কিন্তু গেল 2 দিন ধরে সেখানে টিকা পাচ্ছেন মাত্র 100 জন। নির্ধারিত সময়ে টিকা নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে। 3 বার আসছে পর্যন্ত, একবারও আমার এসএমএস যাইতেছে না এবং দিতে পারতেছে না। ভয় হয়েছে যে আমরা একটা মেরে ফেলছি, এখন দ্বিতীয়টা তো ডেট চলে গেছে, পরবর্তী কোনো অসুবিধা হবে কিনা।
স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, দ্বিতীয় ডোজের মজুদ ফুরিয়ে যাওয়ায় অনেক কেন্দ্রে বন্ধ রয়েছে কার্যক্রম। চট্টগ্রামে মজুদ ৯,০০০ টিকা এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। এই অবস্থায় প্রায় ১,১৫,০০০ মানুষের নির্ধারিত সময়ে দ্বিতীয় ডোজ টিকা দেয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। আমরা সবাইকে আশ্বস্ত করছি, সরকারের উচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চলতেছে যে ভ্যাকসিন আবার আনার জন্য, এবং ভ্যাকসিন পৌঁছানো মাত্রই আমরা এই দ্বিতীয় ডোজ যারা পাচ্ছেন না তারা প্রাধিকার ভিত্তিতে আগে তারা ভ্যাকসিন পাবে। সিলেটে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১,১৪,০১১ জন। এর মধ্যে ১৫,০০০ মানুষ দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার আগেই মজুদ শেষ। আমাদের টিকার মজুদ নেই এবং আমরা এখন আপাতত টিকাদান কার্যক্রমটা আপাতত সরকারের নির্দেশনা অনুসারে স্থগিত রেখেছি। বরিশালে দ্বিতীয় ডোজ টিকা পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন প্রায় ৭০,০০০ মানুষ। আমাদের কাছে যে ভ্যাকসিন আছে আগামী 10 কর্মদিবসের মধ্যেই সেটি শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে অবশ্যই যখন ভ্যাকসিন পাওয়া সাপেক্ষে আবার আমাদের এই কার্যক্রম চালু থাকবে। সেরাম ইনস্টিটিউট থেকে সময়মতো টিকা সরবরাহ না করায় দ্বিতীয় ডোজ টিকা নিয়ে সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখে দ্রুত টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। চট্টগ্রামে করোনা পরিস্থিতি ও টিকার মজুদ নিয়ে আরো জানাতে এবার আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আহসান রিটার্ন। কবে নাগাদ দ্বিতীয় ডোজের টিকা আসতে পারে, এ বিষয়ে কর্তৃপক্ষ কোনো তথ্য দিয়েছে কিনা? দেখুন, কবে নাগাদ যে সমস্ত টিকা বাকি রয়েছে, অর্থাৎ আমরা যেটি জেনেছি সেটি হচ্ছে আগামী এক সপ্তাহের মধ্যে যে চট্টগ্রামে যে ৯,০০০ টিকা এখনো পর্যন্ত আছে সেগুলো আগামী এক সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে, এবং যেই টিকাগুলো এখন পর্যন্ত মজুদ আছে সেগুলো আসলে যারা প্রথম ডোজ দিয়েছেন, দ্বিতীয় ডোজ দেওয়ার অপেক্ষা আছেন, তাদের মধ্যে আসলে তারা বিলি বন্টন করার একটা চিন্তা ভাবনা প্রশাসন করেছে, এবং পাশাপাশি যারা মুক্তিযোদ্ধা আছেন এবং ফ্রন্ট ফাইটার যারা আছেন তাদের মধ্যে এই টিকাগুলো বিতরণ করা হবে বলে আমরা জেনেছি। এবং আগামী এক সপ্তাহ পর টিকা যেহেতু আপাতত মজুদ শেষ হয়ে যাচ্ছে, সংগত কারণে সেই টিকা দেওয়া সম্ভব হচ্ছে না, এবং সেই কারণে প্রায় 1 লাখের উপর ব্যক্তি যারা প্রথম ডোজ দিয়েছেন এবং তারা দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য এখন আসলে এক ধরনের হাহাকার তাদের মধ্যে চলছে। কারণ যে বিলম্ব হচ্ছে সেক্ষেত্রে কোনো স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, চিকিৎসকরা কি বলেছেন এই বিষয়ে? দেখুন, আসলে যেহেতু দ্বিতীয় ডোজ না দিতে দেরি হওয়াতে আসলে কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকি আছে কিনা, কোনো রকম বড় রকমের সমস্যা দেখা দিবে না কিনা সেটি নিয়ে আসলে প্রশাসন অর্থাৎ স্বাস্থ্য বিভাগের যারা পরিচালক কিংবা অন্যান্য কর্তা ব্যক্তি রয়েছেন তাদের পক্ষ থেকে আসলে খুব বেশি কিছু জানানো হয়নি। তবে তারা যেটি বলছেন সেটি হচ্ছে যত দ্রুত সময়ের মধ্যে তারা দ্বিতীয় ডোজটি সবার জন্য অ্যাভেলেবেল করতে পারেন সেই বিষয়ে তারা সার্বক্ষণিকভাবে যোগাযোগ করে যাচ্ছেন। যত দ্রুত সম্ভব টিকাটি আনা যায় সেটি নিয়ে তারা কাজ করছেন। আমরা একটু এই মুহূর্তে চট্টগ্রামের যে করোনা পরিস্থিতি সেটি একটু জানাতে চাই। চট্টগ্রামে গতকালকে পর্যন্ত 52,307 জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 593 জন, এবং গত 24 ঘন্টায় 1,012 জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেখান থেকে 116 জনের মধ্যে করোনা নতুন করে সংক্রমণ হতে দেখা গেছে, এবং মারা গেছে গত 24 ঘন্টায় 3 জন। এরকম একটি পরিস্থিতিতে আসলে চট্টগ্রামের যারা টিকা নিয়েছেন, যে সমস্ত ব্যক্তির পরিবারে করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছে তাদের মধ্যে এক ধরনের হাহুতাশ চলছে, এবং এটি নিয়ে আসলে সিভিল সার্জন থেকে শুরু করে যারা আছেন তারা বলছেন যে এখনই ঘাবড়াবার কোনো কারণ নেই, যেহেতু 9 দিন এখনো পর্যন্ত বাকি আছে। এই 9 দিনের মধ্যে আসলে ঢাকার সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন, যাতে যে বিশাল সংখ্যক মানুষ যারা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছে সেই ডোজটি তার যাতে আনতে পারে সেটি নিয়ে সার্বক্ষণিকভাবে তারা কাজ করছেন, এবং তারা মনে করছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান হবে। এটি নিয়ে আসলে এখানে যারা করোনা টিকা যারা দিয়েছেন প্রথম ডোজ তাদের মধ্যে আসলে আমরা উৎকণ্ঠাটা বেশি দেখছি। যারা দেননি তাদের মধ্যে এক ধরনের খুব বেশি সমস্যা নেই, কিন্তু যারা প্রথম ডোজটি দিয়েছেন দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছে তাদের মধ্যে আসলে আপাতত হাহুতাশ আছে, এবং তারা মনে করছে যত দ্রুত সম্ভব টিকাটি যাতে সবার জন্য নিশ্চিত করা হয় সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ এবং চট্টগ্রামের যিনি সিভিল সার্জন রয়েছে তার কাছে আসলে তারা শরণাপন্ন হচ্ছেন, এবং তারাও মনে করছেন যে সরকারের যে সদিচ্ছা তারা দীর্ঘদিন ধরে দেখে এসছেন তার ধারাবাহিকতায় আগামী 9 দিনের মধ্যে বাকি যে সমস্ত ডোজ বাকি ছিল সেগুলো আসলে আনা সম্ভব হবে। এই হচ্ছে চট্টগ্রাম থেকে সার্বিকভাবে করোনার পরিস্থিতি এবং টিকার সংকট তার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে করোনা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটার্ন।
সাংবাদিক রোজিনা ইসলামকে মুক্তি দেয়া না হলে সাংবাদিকদের সব সংগঠন সমন্বিতভাবে কঠোর কর্মসূচি ঘোষণা দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন তারা। বর্তমান তদন্ত কমিটি বাতিল করে নিরপেক্ষ তদন্ত কমিটি দিয়ে ঘটনার তদন্ত করারও দাবি জানানো হয় কর্মসূচিতে। দেশের শীর্ষস্থানীয় পত্রিকাগুলোয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞাপন ছাপানোর কড়া সমালোচনা করে বিভিন্ন সংগঠনের নেতারা বলেন, সাংবাদিক রোজিনা ইসলামের সাথে যা ঘটেছে তা পুরোটা সাজানো। তার হেনস্থার সাথে জড়িত ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। সরকারকে আমলা নির্ভর না হয়ে জনবান্ধব হওয়ারও আহ্বান জানান সাংবাদিক নেতারা। কর্মসূচিতে তারা 1923 সালের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিলের পাশাপাশি সাংবাদিক সুরক্ষা আইন করার দাবি জানান। আমরা যে কোনো মুহূর্তে যে কেউই একই ঘটনার শিকার হব, কিন্তু কায়দা বা ভিন্ন কৌশল হতে পারে। এটা একটি পরিকল্পিত সাজানো ঘটনা ছিল। যারা নির্যাতনকারী সেই স্বাস্থ্য মন্ত্রণালয় একতরফাভাবে একটি কমিটি গঠন করেছে। আমরা বলেছি এই কমিটি আমরা মানি না, এই কমিটি প্রত্যাখ্যান করছি। আমরা স্বাধীন তদন্ত কমিটি চাই, যে কমিটিতে সাংবাদিকদের প্রতিনিধিত্ব থাকবে, যে কমিটিতে সরকারের অন্য মন্ত্রণালয়ের ভালো কর্মকর্তাদের প্রতিনিধিত্ব থাকবে। সেখান থেকে স্বচ্ছ নিরপেক্ষ একটি তদন্ত হবে এবং সত্য বেরিয়ে আসবে। রাজধানীর মেরাদিয়া এলাকায় নাসরিন আক্তার বৃষ্টি নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে খিলগাঁও থানা পুলিশ। এই ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে গ্রেপ্তার করা হয়েছে। খিলগাঁও থানার ওসি ফারুকুল আলম জানান, গৃহবধূ নাসরিনের স্বামী নুরুজ্জামান এবং শাশুড়ি কমলা বেগমকে গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটিকে নাসরিনের শ্বশুর বাড়ি থেকে আত্মহত্যা দাবি করা হলেও তার পরিবার বলছে যৌতুক নিয়ে বিরুদ্ধে তাকে হত্যা করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এদিকে রাজধানীর মুগদাতে বন্যা রাজবংশী নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছে বলে জানায় পরিবার। পরিবারের অভিযোগ, স্বামী সদানন্দ রাজবংশী তাদের মেয়েকে আত্মহত্যার দিকে ঢেলে দিয়েছে। বিয়ের পর থেকে সংসারের যৌতুক নিয়ে নানা ঝামেলা ছিল। গতকাল রাতে তার মৃত্যুর খবর পায়। রাজধানীর রূপনগর এলাকায় র্যাবের সঙ্গে গোলাগুলিতে মারা গেছেন পল্লবীতে ছেলের সামনে বাবাকে হত্যা করা মামলায় সন্দেহভাজন আসামি মানিক। গতরাত 2:30টায় রূপনগর এলাকায় র্যাবের সাথে মানিক গ্রুপের গোলাগুলি হয় বলে দাবি র্যাবের। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। র্যাব জানায়, ঘটনা পরবর্তী প্রকাশিত ভিডিওতে মানিককে নিহতের শরীরে উপর্যুপরি কোপাতে দেখা যায়। জমি নিয়ে বিরোধের জেরেই রাজধানীর পল্লবীতে সন্তানের সামনে কুপিয়ে হত্যা করা হয় শাহিনুদ্দিনকে। এ ঘটনায় লক্ষ্মীপুর 1 আসনের তরিকত ফেডারেশনের সাবেক সংসদ সদস্য এম.এ. আওয়াল জড়িত বলে জানায় তারা। আবাসন ব্যবসা টিকিয়ে রাখতে সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিতেন আওয়াল, বলছে র্যাব। আমরা সংবাদ পাই যে রাজধানীর রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় কতিকায় অস্ত্রধারী দুর্বৃত্ত সমাবেত হয়েছে। আমাদের টিমের উপরে তারা গুলি চালায়। তো আত্মরক্ষার্থে র্যাবেও পাল্টা গুলি চালায়। 10 মিনিটের মতো বন্দুকযুদ্ধ চলার পরে সন্ত্রাসীরা পলায় গেলে একটা ডেড বডি না, আমরা একজনকে পড়ে থাকতে দেখি। সে একটা মানিক হাসপাতালে নিয়ে আসে, ডাক্তার তার ডেড ডিক্লেয়ার করে। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষের তেমন চাপ নেই মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটে। এদিকে রাজবাড়ী দৌলতদিয়া ঘাট পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। গত কয়েকদিনের তুলনায় বাংলাবাজার ঘাটে আজ যাত্রীর চাপ অনেকটাই কম। সকাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ঢাকামুখী মানুষ আসছেন ঘাটে। সময় মতো ঘাট থেকে ছেড়ে যাচ্ছে ফেরি। সবগুলো ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। এদিকে দৌলতদিয়া ঘাটেও কোনো চাপ নেই, বরং যাত্রী যানবাহনের জন্য ঘাটে অপেক্ষা করছে ফেরি। স্বাভাবিক সময়ের মতোই স্বস্তিতে নদী পারাপার করছেন মানুষ। রাজধানীর উত্তরায় রাজুকের জমি দখল করে মার্কেট নির্মাণ করেছে একটি প্রভাবশালী চক্র। 250-র মতো দোকান থেকে বছরে ভাড়া বাবদ আদায় করা হচ্ছে কমপক্ষে 2,40,00,000 টাকা। রাজুক বলছে, বারবার অভিযান চালালেও ফিরে আসছেন দখলদাররা। উত্তরার 13 নম্বর সেক্টর সোনারগাঁও জনপথ রোডের দুই পাশে প্রায় আধা কিলোমিটার জুড়ে খালি প্লটে গড়ে তোলা হয়েছে 250-র মতো দোকান। এইসব প্লটের মালিকানা রাজুকের হলেও অবৈধভাবে দোকান বসিয়ে ভাড়া আদায় করছে একটি প্রভাবশালী চক্র। আরে ভাই ভাই ডালি ইউনুস ভাই, হ্যাঁ এটা ইউনুস না, আরে রিপন ভাই দোকান ওইটা এই ইউনুস নেতা, শ্রমিক নেতা
ইউনুস ভাইয়ের 10টা দোকান, এখানে 5টা ইকোন আছে মাত্র 10টা, শৈল ভাইয়ের ইকোন একটা, কবির মামার দোকান আছে, জজ ভাইয়ের আছে। পশ্চিম পাশের যে জায়গাটা এটা হচ্ছে আরিফ, উনি কাউন্সিলরের ছোট ভাই। ওই পাশে আছে পালচার জুয়েল নামে একটা ছেলে, সেও কাউন্সিলরের কাছের লোক। তারপরে আছে জাহিদ নামে একজন ব্যক্তি, সেও কাউন্সিলরের কাছের লোক। অভিযোগ আছে খালি প্লটগুলোতে দোকান তুলে ভাড়া দিয়েছে আরিফ, জজমিয়া, কবির হাসান, জোয়েল, প্রিন্স, সোহেল সহ কয়েকজন। 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছ থেকে দোকান ভাড়া নেওয়ার কথা জানিয়েছে দখলদারদের কেউ কেউ। কাউন্সিলর সাহেব টাকা নিয়েছিল 1.5 লাখ করে দিয়ে, সবার দোকান বন্ধ ছিল, নিয়েছিল। এগুলি তো আপনারা সবই বুঝেন, সবই জানেন যে কিভাবে কি হয়। আরে ভাই আমার আপনি তো বললো কি কেন, তো আরো বহুত লোক আছে, সবার সাথে কথা বলেন না। এরকম দেখেন আপনি প্রতি পলটা খোঁজ করেন, দেখেন কয়জন আছে বলেন। ফুটপাতে ভাড়া উঠে, প্যানেতে ভাড়া উঠে দেখেন না। তবে অভিযোগ অস্বীকার করেছেন ডিএনসিসির 51 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার লোক বলতে এটা আপনারা ভুল বলতেছেন। আমার লোক কেন হবে? আপনাদের মাধ্যমে রাজুককে বলেন যে রাজুকের প্রপার্টি, রাজুক ভেঙে দেখ। রাজুক তো আর আমাকে দায়িত্ব দেয় নাই যে আপনি এটা ভাড়া দিয়ে খান। রাজুক বলছে তারা বারবার অভিযান চালিয়ে দোকান গড়িয়ে দিলেও ফের নতুন করে দোকান গড়ে তোলে চক্রটি। এটা যেন আবার কেউ বেদখল না করে, তারপরেও আবার বেদখল হয়ে গেছে। তো সর্বশেষ যেটা আমাদের ম্যানেজমেন্টের ডিসিশন অনুযায়ী, নির্দেশন অনুযায়ী আমরা ফাইল অ্যাপ্রুভালের জন্য দিছি এবং খুব সম্প্রতি আপনার আর্লিয়েস্ট পসিবল এটা উচ্ছেদ হয়ে যাবে। তবে অবৈধ দখলদারদের উচ্ছেদে রাজুকের সদিচ্ছা নিয়েও আছে প্রশ্ন। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সৌদি রওনা হওয়ার আগে সেখানকার নির্ধারিত হোটেলে নিজ খরচে 7 দিনের কোয়ারেন্টাইনে থাকার জন্য আগাম বুকিং দেওয়ার সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া যারা ফ্লাইট মিস করেছেন তারা আবারও টিকিট ইস্যু করতে ভিড় করেছেন কারওয়ান বাজারের টিকিট কাউন্টারে। সকাল থেকে ভিড় রয়েছে টিকিট কাউন্টারে। সৌদি যাত্রীরা অভিযোগ করেন অহেতুক শর্ত দিয়ে যাত্রীদের হয়রানি করা হচ্ছে এবং বাড়তি টাকা নেওয়া হচ্ছে। অনেকের ভিসার মেয়াদ শেষ হওয়ায় বিপাকে পড়েছেন। সংকটের দ্রুত সমাধানের দাবি জানান সৌদি গমনেচ্ছুরা। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টাইন সহ বিভিন্ন শর্তের কারণে 20 মে থেকে 24 মে পর্যন্ত সৌদি আরবগামী সকল ফ্লাইট বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এয়ারপোর্টে যাইতে তো যাওয়ার পর ওখানে শুনি 70,000 করে টাকা চাইতেছে। যাওয়ার পর টাকাও নিয়েছিলাম ম্যানেজ করে, রাত্রে 2টা ওই জায়গায় ছিলাম, পরে ফেলে হওয়ার কথা ছিল, হয় নাই। আজকে সকালে পরে জায়গায় হোটেলের ভাড়া এখান থেকে ওরা দিব, ওরা জমা দিয়ে দিব, ওরা আমাদের কাইটে দিব, ওরা বুঝবো। এ বিষয়ে আরো জানাতে সোনারগাঁও হোটেলের কারওয়ান বাজার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, এই যে যারা সৌদি আরবে যেতে ইচ্ছুক তাদেরকে 7 দিনের নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে হোটেলে, বেশ ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, তারা কি বলছেন আসলে এই বিষয়ে এখন? দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে সৌদি সরকার নতুন করে যে বিধিনিষেধ আরোপ করেছে সেখানে বলা হয়েছে যাদের টিকা দেয়া নেই তাদেরকে এই সৌদি আরবে গেলেন সেক্ষেত্রে তাদেরকে 7 দিনের কোয়ারেন্টাইন থাকতে বাধ্যতামূলকভাবে, এবং যে 7 দিন তারা থাকবেন সেই 7 দিন নিজ খরচে তাদেরকে থাকতে হবে। তবে সেই ক্ষেত্রে একটি বিষয় হচ্ছে যে প্রথমে বলা হয়েছিল বা বলা হয়নি যে একটি নির্দিষ্ট হোটেলকে ঠিক করে দেওয়া হয়েছে, ওই হোটেলের বাইরে তারা থাকতে পারবে না। তারা যেটি করেছেন, এখানে যারা আছেন তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন হোটেল, প্রায় 40টি হোটেলের তালিকা দেওয়া ছিল, সেই তালিকা অনুযায়ী তারা সেই হোটেলের বুকিং দিয়েছিলেন। তো নতুন করে যখন একটি হোটেলের কথা বলা হয়েছে তখনই কিন্তু বিপাকে পড়েছেন গতকালকে অনেক যাত্রী যাদের গতকালকে ফ্লাইট ছিল তারা গতকালকে বিমানবন্দরে গিয়ে ফেরত এসেছেন। তার কারণটি হচ্ছে যে নির্দিষ্ট হোটেলের কথা বলা হচ্ছে সেই হোটেলে তাদেরকে কিন্তু বলা হয়নি, তাদের কথা আগে জানানো হয়নি। তো যার ফলে তারা কিন্তু আজকে এই সৌদি এয়ারলাইন্সে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং তারা নতুন করে যে ওই হোটেলে তারা বুকিং দিতে পারেনি সেই জন্য তারা কিন্তু এখান থেকে আবার নতুন করে বুকিং করছেন। অনেক ক্ষেত্রে যেহেতু 20 তারিখ থেকে 24 তারিখ মানে টোটাল 5 দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট তারা বাতিল করেছে, কারণ তারা হোটেল বুকিং থেকে শুরু করে সৌদি সরকার যে নির্দেশনাগুলো দিয়েছে সেইগুলো তারা প্রস্তুত হতে পারেনি সেই অনুযায়ী, তাই তারা সেটিকে বাতিল করেছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে তারা সংশ্লিষ্ট যে সকল আশেপাশে যে অফিসগুলো রয়েছে বিমান বাংলাদেশ সেই সকল অফিসের সাথে তারা যোগাযোগ করেন। তবে তাদের ক্ষেত্রে অনেকে বলছেন যে অনেকে ভিসার মেয়াদ প্রায় শেষ পর্যায়ে, অনেকের 1 দিন 2 দিন মেয়াদ আছে বা 5 দিন মেয়াদ আছে, সেক্ষেত্রে সেই পর্যন্ত যদি তারা যেতে না পারে তাহলে নতুন করে একটা ভিসা জটিলতায় পড়তে হবে। এবং অনেকেই কিন্তু তাদের নিশ্চিত ফ্লাইট জেনে তারা কিন্তু অলরেডি বিমানবন্দর বা ঢাকায় চলে এসেছেন, ঢাকার বিভিন্ন জেলা থেকে তারা এসেছেন, তাদের এখানে থাকার জায়গা নেই। সব মিলিয়ে কিন্তু এখানে আসলে একটি ভয়াবহ অবস্থায় তৈরি হয়েছে বলা যায়। এবং তারা যেটি বলছেন যে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য কিন্তু তারা পাচ্ছেন না যে কবে নাগাদ পাওয়া যাবে
যাবে কিংবা কিভাবে পাওয়া যাবে, বা এই যে বিষয়টি যে নতুন করে এই বিধি নিষেধগুলো দেওয়া হয়েছে, বা যারা যে সকল স্যার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের ব্যাপারে কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, কর্তৃপক্ষের গতকালকেও আমরা চেষ্টা করেছিলাম, আজকেও চেষ্টা করেছিলাম, কোনো কর্তৃপক্ষের বক্তব্য কিন্তু পাওয়া যায় না। তারা যেটা দাবি করছেন যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে যে 20 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত তারা পুরো ফ্লাইটটিকে বন্ধ রেখেছে, কিন্তু সৌদি এয়ারলাইন্সের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু টিকিট ঠিকই দিচ্ছেন, কিন্তু তার পাশাপাশি যে একটি নির্দিষ্ট হোটেলে এটি করতে হবে ও থাকতে হবে, 7 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেই হোটেলটির কথা তারা কিন্তু জানায়নি। তারা যেটা বলছেন যে অনানুষ্ঠানিকভাবে যে সেই বিষয়টা তারা যখন জানতে তারপর তারা সেটি জানিয়েছেন SMS এর মাধ্যমে, কিন্তু এখানে এমন একজনকেও আমরা পাইনি যারা আসলে সেই SMSটি পেয়েছেন। তো সব মিলে বলা যায় যে ভোগান্তির বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিন্তু একেবারেই উদাসীন আমরা দেখতে পেয়েছি, এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। গত বছরের সেপ্টেম্বর অক্টোবর মাসে কিন্তু এমন একটি সমস্যা তৈরি হয়েছিল, তখন আমরা দেখেছিলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা ছিলেন তারা অনেকটাই উদাসীন ছিলেন, এবং আজকেও কিন্তু দেখা যাচ্ছে যে এই যে প্রবাসী যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়তে হয়েছেন শুধুমাত্র সঠিক তথ্য তাদের কাছে না পৌঁছানোর জন্য। রাজধানী কারওয়ান বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান। নারায়ণগঞ্জে অপহরণ মামলার 14 বছর পর ফিরে এলেন অপহৃত যুবক। এ ঘটনায় ওই মামলার আসামিদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য। মিথ্যা মামলায় 19 জনকে আসামি করে হয়রানি করায় ওই যুবকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। পারিবারিক কোন্দলের জেরে এ ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ। দীর্ঘ 14 বছর নিখোঁজ ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় এলাকার আল আমিন ওরফে রুবেল। আর তাকে হত্যার পর মরদেহ গুম করার অভিযোগে 2 মুক্তিযোদ্ধা সহ 19 জনকে আসামি করে আদালতে মামলা করেন মা রহিমা খাতুন। আমার এই গ্রামের সব মানুষ এসে আমাকে দেখতেছে, দেখার পরে মনে করলেন বলতেছে তোর তো কোনো দোষ নাই, তোর মার দোষ। তা আমি বললাম কি মায়ের দিছে যে কোনো আগের কিছু কেস কামারি ছিল কিংবা কোনো ঝগড়া সৃষ্টি হয়েছে তার জন্য মনে কেস কামারি দিছে, কিন্তু আমার তো গুম করে নাই। 2007 সালের এই মামলায় জেলও খেটেছেন কয়েকজন। তবে 14 বছর পর হঠাৎ করেই গেল বুধবার রাতে রুবেলের ফিরে আসায় তৈরি হয় চাঞ্চল্য। পরদিন তাকে নিয়ে থানায় হাজির হন এই মামলার আসামি ও স্বজনেরা। আমার মায়ের মিথ্যা মামলা দিয়ে বাইরে বুঝলেন লুকা রাখছে, কই রাখছে কিন্তু আমি সঠিক জানি না। আমি মার সাথে আসিলামও না, জানিও না। আমি আজকে পরে 4 মাস ধরে বাড়িতে গেছি, এই আমি যাওয়াতই ওই সাহস পাইছে আবার। বিনা অপরাধে কারাবাস ও হয়রানির জন্য দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। মানুষে দৈরে আইনা রেবে রিমেন্ট দিছে এবং কি মারধর করছে, অনেক ক্ষতি সাধন করছে। আমাকে যেই কষ্ট দিছে, যেই সময় নষ্ট করছে, আমরা এই বিচার চাই। এ বিষয়ে সদর মডেল থানার পরিদর্শক জানান, আদালতের নির্দেশে রুবেলের বিষয়ে ব্যবস্থা নেবেন পুলিশ। ভিকটিমের ভাই এবং এলাকার কিছু লোকজন আমাদের কাছে নিয়ে আসছে। আমরা এখন এটাকে জিজ্ঞাসাবাদ করবো নাকে ভিকটিমকে, পরবর্তীতে এটা আইন মোতাবেক আমরা কোর্টে হয়তো প্রডিউস করব। রুবেলের দাবি মায়ের উপর বিরক্ত হয়ে এবং দারিদ্রতার কারণে বাড়ি ছেড়েছিলেন তিনি। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছোটখাটো কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। স্কুল খোলার সব প্রস্তুতি নিয়ে রাখছে শিক্ষা মন্ত্রণালয়। সংক্রমণ কমলে প্রথমে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার্থীদের জন্য স্কুল খোলা যায় কিনা তা নিয়ে ভাবছে সরকার। শিক্ষকদের টিকা দেওয়ার কাজ প্রায় শেষ বলেও দাবি করেছে শিক্ষা মন্ত্রণালয়। করোনার কারণে গত 17 মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। 23 মে থেকে স্কুল খোলার সিদ্ধান্ত থাকলেও তা সম্ভব হয়নি। এখন ছুটি বাড়ানো হয়েছে 29 মে পর্যন্ত। করোনা সংক্রমণের হার কমলে স্কুল খোলার সিদ্ধান্ত নিতে পারে, তবে সেক্ষেত্রে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। সে অনুযায়ী প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এরই মধ্যে সংক্ষিপ্ত সিলেবাস করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে কিভাবে শ্রেণী কার্যক্রম পরিচালিত হবে সে বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়। আমরাও মনে করছি যে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে যাওয়া উচিত। সেজন্য আমাদের যে গাইডলাইনটি আছে সেই গাইডলাইনটি অনুসরণ করেই সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা আসলে এটি অর্থাৎ রিওপেনিংয়ের কথা আমরা যেটা বলছি শিক্ষা প্রতিষ্ঠান সেটি আমরা করব। বেশিরভাগ শিক্ষককেই করোনার টিকা দেয়া হয়েছে বলে দাবি করছে মন্ত্রণালয়। শিক্ষার্থীদেরও টিকা দেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যে কিন্তু শিক্ষকদের ভ্যাকসিনেশনের কাজটি
অনেক ক্ষেত্রে মানে আমাদের তো অনেক ক্যাটাগরি শিক্ষক আছে, সেটা কিন্তু শেষ হয়েছে আমাদের, বিশেষ করে যারা সরকারি আছেন অথবা এমপিভুক্ত শিক্ষক আছেন বা বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের কিন্তু ভ্যাকসিনেশনের কাজটি করা হয়েছে। গবেষকরা বলছেন, নিরাপদ দূরত্ব সহ স্বাস্থ্যবিধি মানতে পারলে করোনা সংক্রমণ কমবে। সেক্ষেত্রে খুলে দেয়া যেতে পারে স্কুল। শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এবং অন্য কোনো উপায়ে সামাজিক দূরত্ব বজায় রেখে যদি খোলা যেত তাহলে কিন্তু ভালো হতো। এবার মানে আপনার টেস্ট বেসিসে করে দেখতে পারেন যে কি হচ্ছে। স্কুলগুলোকে স্বাস্থ্যবিধি মেনে খোলার প্রস্তুতি নিতে এরই মধ্যে নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কঠোর লকডাউনে ট্রেন চলাচল বন্ধ থাকায় রেল স্টেশন ঘিরে খেটে খাওয়া কয়েক হাজার দিনমজুর পড়েছে বিপাকে। কাজ না থাকায় অলস সময় কাটছে তাদের, দিন গুনছে লকডাউন খোলার অপেক্ষায়। এসব খেটে খাওয়া মানুষজন এখনো পায়নি সরকারি সহায়তা। আনোয়ার হোসেন দীর্ঘ ৪২ বছর ধরে কমলাপুর রেল স্টেশনে করছেন কুলির কাজ। পরিবারের ৪ সদস্যকে নিয়ে ভাড়া থাকেন রাজধানীর মুগদায়। লকডাউনের কারণে ট্রেনে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে ১.৫ মাসেরও বেশি সময়। কাজ না থাকায় তাই তো পরিবার নিয়ে পড়েছেন বিপাকে। বাসায় যায় মুখ দেখানো চলে না আমাদেরকে, তার বাদেও যাই কি করব, বাল বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকায় যাইতে হয়। আমাদের কষ্ট বলার মতন লোক নাই আর কি, এইটাই আর কি বললাম। কেউ জিজ্ঞাসা করেনি কখনো আমাদের। তার মতো সারা দেশের প্রায় ৩৫০টি রেল স্টেশনে এরকম কর্মী আছেন কয়েক হাজার। আয় রোজগার বন্ধ থাকায় বেশিরভাগেরই একই অবস্থা। মানবেতর জীবন পার করছেন এ খাত সংশ্লিষ্ট শ্রমিকরা। রেল আসলে পরে আমরা যাইতাম, এখানে মালটা মানালে যেতাম, কেউ ১০০ দিত, কেউ ৫০ দিত, যে যা দিতে পারি এগুলো নিয়ে আমরা ডাল ভাত নিয়ে বউপলা নিয়ে চলতাম আর। এখন তো এগুলো বন্ধ, আমরা চলতেও পারি না, খুব অভাবে আছি আমরা। এখন তো মাল মূল্য আসে না, খুব কম, এবং দোকানপাট বন্ধ ছিল, করোনার জন্য মাল কম আছে, আমাদের ইনকাম কমে গেছে। দীর্ঘদিন বন্ধ, কাজ কামের বন্ধ, এই আশাতে বই আসা লইছে। রেলের নিবন্ধিত শ্রমিক ছাড়া অন্যদের সহায়তার কোনো সুযোগ নেই মন্ত্রণালয়ের। তবে মালবাহী ট্রেনে পণ্য পরিবহন বাড়ায় সংকট কেটে আসবে বলে আশা রেলমন্ত্রীর। মালামাল পরিবহনের জন্য যেটা কুলি যারা সাধারণত মালামাল পরিবহন উঠানামা করার জন্য, যেহেতু আমাদের মালামাল পরিবহন স্বাভাবিক অবস্থায় আছে, যেগুলো প্রয়োজন কাজে সেখানে তো তারা সেই আর্নিং তাদের হওয়ার যেটা সেটা তা পাই। রেজিস্টার্ড যে সমস্ত কুলি আছে এরা, আর যেগুলো আমরা প্যাসেঞ্জারদের যে ক্যারি করে বা এটার জন্য তাদেরকে এনগেজ কাউকে করা হয়। লকডাউন পরিস্থিতিতে সহায়তার দাবি জানিয়েছেন রেলের উপর নির্ভরশীল খেটে খাওয়া শ্রমিকরা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী বাজারে কমতে শুরু করেছে চালের দাম। ঈদের পর মোটা চালের দাম কমেছে কেজিতে ৫ টাকা। চাহিদা কমায় স্বস্তি ফিরেছে মুরগির বাজারেও। তবে সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ভোজ্য তেলের দাম, বাড়তি পেঁয়াজের দামও। সাপ্তাহিক ছুটির দিনও ঈদের আমেজ রয়ে গেছে রাজধানীর কাঁচা বাজারে। শুক্রবারও ক্রেতা সমাগম ছিল কিছুটা কম, তবে বাজারে ক্রেতাদের জন্য স্বস্তির খবর ছিল চালের দাম পড়তির দিকে। অনেকদিন ধরেই ভোক্তাদের চাল কিনতে গুনতে হচ্ছিল বাড়তি টাকা, কিন্তু বর্তমানে চলতি বড় মৌসুমের চাল বাজারে আসতে শুরু করায় কমছে দাম। ঈদের আগে মোটা স্বর্ণজাতের চাল ৪৮ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হলেও এখন তা ৪২ থেকে ৪৪ টাকায় মিলছে। কেজিতে ৪ টাকার বেশি কমে মিনিকেট নামের চাল বিক্রি হচ্ছে ৫৬ থেকে ৫৮ টাকায়। কমেছে ২৮ জাতের চালের দামও। এদিকে ঈদের পর চাহিদা কমায় কমেছে সব ধরনের মুরগির দাম। কেজিতে ৩০ টাকা কমে সোনালী মুরগি বিক্রি হচ্ছে ২৫০ টাকায়, আর ব্রয়লার মুরগি কেনা যাচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা কেজি দরে। দেশিটার দামটা কমে, দেশিটা আবার আসবে, কখনো বরবত সিজন না, পুরা মাল আমদানি হয়নি, যদি পুরা মাল আমদানি বাজার আরও কমবে। তবে সরবরাহ ভালো হলেও বাড়তি ভোজ্য তেলের দাম। পাইকারিতে বেড়েছে সয়াবিন ও পাম তেলের দাম। লাগামহীন দামের জন্য আন্তর্জাতিক বাজারের মূল্যকে দুষছেন পাইকাররা। লাগাতার আজকে কয়েক মাস যাবৎ আপনার ধাপে ধাপে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পাওয়ার কারণে তাদের আমদানিত খরচ বেশি এবং ডলারের ইস্যুতে আপনার ভ্যাটটা আপনার বেড়ে যাচ্ছে, ট্যাক্স বেড়ে যাচ্ছে। বাজারে সরবরাহ ভালো সবজি, বেগুন, করলা, টমেটো সহ বেশিরভাগ সবজি ৪০ টাকার মধ্যে কেনা যাচ্ছে। তবে কেজিতে ৫ টাকা বেড়ে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নওগাঁতে নামানো শুরু হয়েছে গুটি আম, দাম নিয়ে খুশিও বাগান মালিক ও ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে এবার নওগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সাদেকুল ইসলাম। সাদেকুল, মৌসুমের শুরুতেই যে আমের বেচাকেনা নিয়ে বাগান মালিক এবং ব্যবসায়ীরা কি বলছেন, আর বাজার দর কেমন দেখছেন? আসলে আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু অনানুষ্ঠানিকভাবে নওগাঁয় গুটি আম পাড়া শুরু হয়েছে, কিন্তু বাণিজ্যিকভাবে আম যে বেচা কিনা এটি কিন্তু এখনো শুরু হয়নি। আপনার 25শে মে থেকে আপনার বাণিজ্যিকভাবে কিন্তু আম বেচা কিনা শুরু হবে। গুটি আম নামানো শুরু হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন এই বাগানটিতে কিন্তু আম নামানো হচ্ছে। এখানে গুটি আম সহ বিভিন্ন প্রজাতির আম রয়েছে, কিন্তু এখানে নামানো হচ্ছে গুটি আম। এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা যেটি বলছেন যে গত বছরের চেয়ে কিন্তু আমের বাজার দর অনেকটা ভালো। গত বছর গুটি আম তারা বিক্রি করেছেন প্রতি মন 600 থেকে 800 টাকা দরে, কিন্তু এই বছর শুরুতেই তারা কিন্তু বিক্রি করছেন 1000 থেকে 1200 টাকা মন দরে। আর এই আমটি টক হবার কারণে মূলত এই আমটি আচারের জন্য বিভিন্ন কোম্পানি যারা আচার তৈরি করেন তারা কিন্তু ক্রয় করছেন। আর আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে নওগাঁ কিন্তু আমের রাজ্য হিসেবে ইতিমধ্যেই পরিচিতি লাভ করেছে। নওগাঁর সুমিষ্ট আম সারা দেশে কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। এখানে আমি এখন অবস্থান করছি পোরশা উপজেলার সরাইগাছি নামক একটি এলাকাতে। এখানকার একটি অনলাইন প্রতিষ্ঠান আমাকে যেটি জানিয়েছে যে তারা কিন্তু অর্গানিক মুক্ত অর্থাৎ আপনার কেমিক্যাল মুক্ত আম উৎপাদন করছেন, এবং তারা কিন্তু এখান থেকে শুধু আপনার পরিবহনের মাধ্যমে আম পরিবহন পাচ্ছেন না, তারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু সারা দেশে এবং বিদেশে কিন্তু আম সরবরাহ করছেন। আপনার এখানকার অর্গানিক ফুডস ডেলিভারি কোম্পানির কর্ণধার আমাকে জানিয়েছেন কিন্তু ব্যাপকভাবে ভালো ফলন হয়েছে, এবং এবারে দেখা যাচ্ছে যে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 50,000 মেট্রিক টন বেশি আম উৎপাদন হবে। এখানকার কৃষি কর্মকর্তা এখানকার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল ওয়াদুদ আমাকে যেটি জানিয়েছেন যে এবারে শুধু দেশের জন্য নয়, বিদেশে যে আম রপ্তানি করা যায় সেজন্য পোরশা এবং সাপাহারে কিন্তু রপ্তানি করা যায় সেজন্য পোরশা এবং সাপাহারে কিন্তু কেমিক্যাল মুক্ত নিরাপদ আম তৈরি করা হয়েছে, এবং এই আমগুলো কিন্তু আপনার মধ্যপ্রাচ্য সহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হবে। আর বাণিজ্যিকভাবে আম বেচা কিনা শুরু হবে আগামী 25শে মে থেকে। এই ছিল মোটামুটি আমার কাছে নওগাঁ পরিস্থিতি। নওগাঁ থেকে আমের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সাদেকুল ইসলাম। এবার আমরা যাব রাজশাহীতে, সেখানে আছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রাজশাহীতে তো গোপালভোগ আম বাজারে আসতে শুরু করেছে, তো মৌসুমের শুরুতে বেচা কেনা নিয়ে ব্যবসায়ী এবং ক্রেতারা কি বলছেন? আসলে আপনি যেমন জানেন গত 15 মে থেকে রাজশাহীতে সব ধরনের গুটি জাতের আম পাড়া শুরু হয়েছে, এবং তারপরেই যে ধাপটি ছিল গোপালভোগ 20 মে গতকালকে থেকে রাজশাহীর বাজারে গোপালভোগ আম নামতে শুরু করেছে, এবং এই আম নামার মধ্যে দিয়ে রাজশাহীতে রপ্তানি জাতের যে আমগুলো সেগুলো বাজারে আসা শুরু হয়েছে। আমরা দেখেছি যে গতকাল থেকেই রাজশাহীর বাজারগুলোতে গোপালভোগ আসা শুরু করেছে, এবং আমি এখন ঠিক যেখানে দাঁড়িয়ে আছি রাজশাহী সাহেব বাজারে এলাকায় যেখানে আমের বেশ কিছু আড়ত আছে, সেইখানে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে বাগান থেকে তারা আম নিয়ে আসছে এবং তারা এখানে পসরা সাজাচ্ছেন। আমরা দেখেছি যে এখানে অনেক ক্রেতা আসছেন, তারা যদিও বলছেন যে মৌসুমের শুরুতে এবার আমের দামটা একটু বেশি, তারপরেও তারা যেহেতু মৌসুমী ফল পরিবারের সদস্য কিন্তু তারা অল্প পরিসরে হলেও তারা কিনছেন, এবং বিক্রেতারা যেটা বলছেন যে গতবার যে আম 1800 থেকে 2000 টাকা মন বিক্রি হচ্ছে, ঠিক এইবার কিন্তু তার দাম অনেকটা বাড়ছে। তারা বলছেন যে এইবার মোটামুটি তারা 1600 থেকে 1700 এবং 1800 টাকা করে কিনে, কিন্তু খুচরা বাজারে সেটি বিক্রি হচ্ছে প্রায় 2600, 2700, 2800 টাকা মন হিসেবে বিক্রি হচ্ছে। সেক্ষেত্রে বলা যায় যে এবার আমের যে আমদানি হচ্ছে সে তুলনায় দাম অনেক বেশি। তবে যারা খুচরা ব্যবসায়ী তারা মূলত বেশ লাভবান হচ্ছে, তবে যারা বাগান আম চাষ করেছে তারা বলছেন তারা বাগানে প্রতি মন আম বিক্রি করছে 16 থেকে 1700 টাকা, কিন্তু ঠিক সেই আমি খুচরা বাজারে এসে বিক্রি হচ্ছে 2700 থেকে 2800 টাকা। সেক্ষেত্রে আম চাষিরা খুব একটা লাভবান না হলে কিন্তু যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা লাভবান হচ্ছেন। জানা যায় রাজশাহী জেলায় এবার 17,943 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছিল, এবং সেক্ষেত্রে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 2,47,000 2,14,000 লক্ষ্যমাত্রা হয়েছিল। এবং কৃষি কর্মকর্তা এবং ফল গবেষণা কেন্দ্রে যারা কর্মকর্তা তাদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছে যে এবার ঝড়ঝাপটা পেরিয়েও যে পরিমাণ আম রাজশাহীতে হয়েছে এখন পর্যন্ত, সেইটি কিন্তু রাজশাহীর চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করার মতো এবার যে ফলন হয়েছে, এবং ফলন নিয়ে চাষি এবং ব্যবসায়ী দুজনাই কিন্তু তারা কিন্তু সন্তুষ্ট। একটি বিষয় জানিয়ে রাখি যে রাজশাহীর যে সবচেয়ে বড় পাইকারি আমের বাজার, যেটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় পাইকারি আমের বাজার বানেশ্বর, সেইখানে আমরা দেখেছি যে এখনো বাইরে থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যেসব বিক্রেতা বা ক্রেতারা সেখানে আসেন তারা কিন্তু এখনো আসছেন না, বা এখনো তাদের আসা আনাগোনা শুরু হয়নি। সেক্ষেত্রে যারা ওই হাতে আম তুলছেন তারা বলছেন
এইভাবে যদি লকডাউন চলার কারণে যদি বাইরে থেকে ক্রেতারা হাটে না আসেন, সেক্ষেত্রে যেহেতু আমের পরিমাণ বা আমের আমদানি বেড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে তাদের আমের যে ন্যায্য দাম বা তারা যে দামটা আশা করছে সেই দামটা হয়তো তারা পাবে না। কারণ এখন যেহেতু গোপাল ভোগ আছে, এরপরেই আপনার এই লক্ষা নামবে, তারপরে ল্যাংড়া নামবে। এইসব আম যদি এখন তো একটি আমের কারণে বাজারের দামটা একটু বেশি, কিন্তু যখন একাধিক আম রপ্তানি যাদের একাধিক আম বাজারে চলে আসবে, সেক্ষেত্রে আমের আমদানিটা বেড়ে যাবে এবং সেখানে দামও কমে যাবে। সেক্ষেত্রে তবে এখন আমের যে পরিস্থিতি, সেইটি বলা যায় যে এখন ব্যবসায়ীরা বেশ লাভবান হচ্ছে, বিশেষ করে খুচরা ব্যবসায়ীরা আমে বেশ চড়ার লাভ করছে। রাজশাহীর আমের বাজার দর নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান। হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতির মধ্য দিয়ে গাজায় 11 দিনের যুদ্ধের অবসান হয়েছে। একে নিজেদের বিজয় হিসেবে দাবি করেছে হামাস। এরপরই গাজার সড়কে উল্লাস প্রকাশ করেছে ফিলিস্তিনিরা। যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। 11 দিনের হামলায় 65 শিশুসহ 232 ফিলিস্তিনি নিহত হয়েছে। অন্যদিকে 2 শিশুসহ 12 ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। জেরুজালেম থেকে ফিলিস্তিনিদের উৎখাতের জেরে এপ্রিলের মাঝামাঝি থেকে গাজায় শুরু হয় নতুন করে উত্তেজনা। 10 মে আল আকসা মসজিদে ইসরায়েলি পুলিশের অভিযানের জবাবে হামাস রকেট হামলা চালালে গাজায় ব্যাপক বিমান হামলা শুরু হয়। বিশাল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। বাস্তুচ্যুত হয়ে পড়েছে 1,20,000 মানুষ। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ধ্বংসযজ্ঞ চালায় ইসরায়েল। অবশেষে বৃহস্পতিবার মিশরের মধ্যস্থতায় অস্ত্রবিরতিতে সম্মত হয় ইসরায়েল ও হামাস। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বিশ্ব নেতারা। গাজায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠনে সহযোগিতার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। I welcome the ceasefire between Gaza and Israel. ভবিষ্যৎ ফিলিস্তিন রাজ্যের গুরুত্বপূর্ণ অংশ গাজা। কাজেই গাজা পুনর্গঠনে বিভাজন ভুলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। সেই সাথে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইসরায়েল ফিলিস্তিনের বিরোধ নিরসনে কার্যকর পথও খুঁজে বের করতে হবে আমাদের। To help restore calm to Gaza and Israel. We've held intensive high-level discussions, hour by hour, literally. অস্ত্রবিরতি কার্যকরে মিশর যে ভূমিকা পালন করেছে তা সত্যিই প্রশংসনীয়। এর মধ্য দিয়ে সংকট সমাধানের পথ উন্মোচিত হলো। গাজার ভেঙে পড়া অবকাঠামো পুনর্গঠনে জাতিসংঘের সঙ্গে এক হয়ে কাজ করবে যুক্তরাষ্ট্র। হামাসের প্রতি সমর্থন না থাকলেও ফিলিস্তিনের পাশে আছি আমরা। যুদ্ধবিরতিকে নিজেদের বিজয় ও নেতানিয়াহুর পরাজয় হিসেবে দাবি করেছে হামাস। তবে এই যুদ্ধবিরতি টিকবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন হামাসের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কাউন্সিলের কর্মকর্তা বাসিম নাইম। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই গাজার সড়কে জড়ো হয়ে উল্লাস করে ফিলিস্তিনিরা। এর আগে বৃহস্পতিবারও গাজায় 100 দফা বিমান হামলা চালায় ইসরায়েল। পাল্টা ইসরায়েলে রকেট হামলা করে হামাসও। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব করোনায় একদিনে 13,000 মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভারতে প্রাণ গেছে 4,209 জনের। দেশটিতে শনাক্ত হয়েছে 2,59,000-এর বেশি রোগী। এ পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলে বাড়ানো হচ্ছে স্বাস্থ্যসেবা। গ্রামগুলোতে শুরু হয়েছে করোনা পরীক্ষা এবং টিকাদান। বিশ্বে একদিনে নতুন করে 6,51,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। আর এ পর্যন্ত প্রাণহানি ছাড়িয়েছে 34,44,000। মোট আক্রান্ত 16,58,00,000-এর বেশি। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক সপ্তাহে উদ্বেগজনক হারে কমেছে টিকাদান। একদিনে দেশটিতে মাত্র 11,66,000 মানুষ টিকা পেয়েছে। এর ফলে দেশটিতে সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রাজিলে রাশিয়ার স্পুতনিক 5 টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। দেশটি বেসরকারি এক ফার্মাসিউটিক্যাল সংস্থার মতে আগামী কয়েক মাসের মধ্যেই লাতিন আমেরিকায় রপ্তানি করা যাবে কয়েক মিলিয়ন ডোজ। ব্রাজিলে করোনায় মোট প্রাণহানি 4,44,000-এর বেশি। আর্জেন্টিনায় 2021 সালে প্রথমবারের মতো কঠোর লকডাউন ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ। 31 মে পর্যন্ত এই লকডাউন থাকবে, তবে জরুরি কাজে নিয়োজিত শ্রমিকরা এর বাইরে। থাইল্যান্ডের একটি বাজারে করোনা রোগী শনাক্ত হয়েছে।
এরপরই কর্তৃপক্ষ স্থানীয়দের মধ্যে টিকা কার্যক্রম শুরু করেছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে সবচেয়ে নাজুক দক্ষিণ এশিয়া, বিশেষত করোনার ভারতের ধরন নিয়ে সংকটের মুখে আছে ভারত ও তার প্রতিবেশী দেশগুলো। চীন এসব দেশে তাদের ত্রাণ তৎপরতা বাড়িয়েছে। এ সুযোগে এসব দেশে বেইজিংয়ের প্রভাব বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মহারাষ্ট্রের গাড়চিরোলির বনাঞ্চলে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে 13 জন মাওবাদী। শুক্রবার সকালে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে সেখানকার পুলিশ কর্মকর্তা। মহারাষ্ট্র পুলিশের C60 ইউনিটের কমান্ডোরা খবর পেয়ে গ্রামের এক মাওবাদী ক্যাম্পে অভিযান চালায়। মাওবাদীরা তখন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে সংঘর্ষ বাধে। এছাড়া ক্যাম্পটি থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গোলাবারুদ সহ বিভিন্ন সরঞ্জাম। প্রায় 1 ঘন্টা ধরে চলে এই বন্দুকযুদ্ধ। বাকি জীবিত মাওবাদীরা বনের মধ্যে পালিয়ে যায়। 2 মাস আগে 5 মাওবাদী নিহতের পর আজকের এই অভিযান হলো। শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারিয়ে সুপার লিগ টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য বাংলাদেশের। অনলাইনে প্রি সিরিজ প্রেস কনফারেন্সে অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, সাকিব মুস্তাফিজকে ফিরে পাওয়ায় এবং দলের অনেকেই রঙিন পোশাকে ফর্মে থাকায় তিনি দারুণ আশাবাদী। পরে কি হবে কেউ জানে না, কিন্তু নবীনদের নিয়ে সাজানো শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারালেই সুপার লিগের শীর্ষে ওঠার হাতছানি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া আর পাকিস্তানের পয়েন্ট 40 করে। 30 পয়েন্টে থাকা বাংলাদেশ 2টি ওয়ানডে জিতলেই 50 নিয়ে উঠবে সবার উপরে। এর সঙ্গেই যে জড়িয়ে 2023 বিশ্বকাপে কোয়ালিফাই করার শর্ত, সেই বিবেচনায় আসছে সিরিজ বড্ড গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। সাকিব লাস্ট সিরিজে ছিল না, মুস্তাফিজ হ্যাজ কাম ব্যাক, সো এটা এই দিক থেকে অবশ্যই আমাদের একটা প্লাস পয়েন্ট। তাসকিন হ্যাজ বিন বোলিং এক্সেপশনালি ওয়েল, মিরাজ ইজ র্যাঙ্কড নাম্বার 5 ইন দ্য ওয়ার্ল্ড ইন ওডিআই, সো আমি অবশ্যই আশা করছি যে উই উইল পুট আপ আ ভেরি গুড শো। এমন গুরুত্বপূর্ণ সিরিজে সাকিব ফিরে পাচ্ছেন হারানো 3 নম্বর পজিশন। জানা কথাটাই এবার অধিনায়কের কণ্ঠে এলো ঘোষণা হয়ে। আর অনেক সমালোচনা হলেও উইকেটের পেছনে মুশফিকই আস্থা। He will definitely keep in the first ODI, and not only in first ODI, all the 3 ODIs if he's fit. And I'm sure he'll do well. হয়তো বা ক্যাচের ড্রপের কথা আপনারা বলছেন, but he has done some wonderful jobs as well over the years. সাকিব ওয়ার্ল্ড কাপে যা করেছে, which was exceptional. আর ওই ধরনের আমি তো চাবো প্রতি ম্যাচে ওরকম হোক, আর আই এম শিওর ও চাবে, বাট এটাও আপনাদের বুঝতে হবে যে ওই লেভেলের পারফরমেন্স সবসময় করা কিন্তু সম্ভব না। হোম সিরিজে উইকেট নিয়ে বিভ্রান্তিতে পড়ে বাংলাদেশ। এবার যেন সেটা না হয়, সেজন্য টিম ম্যানেজমেন্টের কাছ থেকে স্পষ্টভাবে চাহিদা জানানো হয়েছে বললেন তামিম। আমরা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে একটা ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছি যে উইকেটের দায়িত্ব আছেন তাদেরকে। ভেরি ক্লিয়ারলি আমরা মেসেজ দিয়ে দিয়েছি যে আমরা কোন ধরনের উইকেট চাই। আই হোপ আমরা ওই ধরনের উইকেটই পাবো। শক্তি সামর্থ্যে লঙ্কানরা কোনোভাবেই এগিয়ে নয়। এমন সুযোগ হেলায় হারালে 2023 বিশ্বকাপে সরাসরি খেলাটাই হয়তো শঙ্কায় পড়বে ভবিষ্যতে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সুইজারল্যান্ডে দুর্দান্ত বাংলাদেশের আর্চাররা বিশ্বকাপ স্টেজ 2 প্রতিযোগিতায় রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে রোমান সানা ও দিয়া সিদ্দিকী। ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডাকে 5-3 সেটে হারিয়েছে রোমান দিয়া জুটি। লুজারে দিনের শুরু থেকে অপ্রতিরোধ্য বাংলাদেশ। রোমান দিয়া জুটির সামনে 5-1 সেটে উড়ে গেছে র্যাঙ্কিংয়ের 1 নম্বর দল জার্মানি। শক্তিশালী স্পেনও হেরেছে 5-4 সেটে। রোববার স্বর্ণের লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ। নির্জনতার এই সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আস্তানা গেড়েছে স্তন্যপায়ী বাদুড়। কলাভবনের পাশে 3টি গাছে ঝাঁক ধরে ঝুলছে এই প্রাণী। গবেষকরা বলছেন, কোলাহল মুক্ত ক্যাম্পাস আর পর্যাপ্ত খাবারের যোগান পেয়ে বেড়েছে আনাগোনা। প্রাকৃতিক বনায়নে ভূমিকা রাখে বাদুড়, তাই এরা পরিবেশের জন্য আশীর্বাদ। লকডাউনে বিশ্ববিদ্যালয় বন্ধ, নেই কোলাহল। নির্জনতা পেয়ে কলাভবনের পাশের 3টি গাছে আবাস গড়েছে কলাবাদুড়ের দল। তাই এই জায়গাটা পরিচিতি পেয়েছে বাদুড়তলা নামে। নিশাচর এই প্রাণী ভোর থেকে আশ্রয় ফিরতে থাকে। কৃষ্ণচূড়া, গগন শিরীষের পাশের মহুয়া গাছের ফলই এদের একমাত্র খাবার। সহজে খাদ্যের যোগান হয় বলে কলাবাদুড়ের কলোনি গড়ে উঠেছে এই তল্লাটে। খাদ্য যোগান দাতা যে সকল বৃক্ষ, সেগুলো যদি আপনার পরিবেশে লাগিয়ে রাখেন, তাহলে এদের উপর নির্ভরশীল যে সকল পশু পাখি আছে তারা সেখানে আসবে, তারা বাসা বাঁধবে, তারা খাবে, তাদের বংশ বিস্তার করবে।
বাদুড়ের কান ভীষণ প্রখর, চলার সময় মুখ দিয়ে প্রায় 20 কিলোহার্জ তরঙ্গের শব্দ তৈরি করে। এভাবে পোকামাকড় ও ভিন্ন প্রাণীর অবস্থান বুঝতে পারে এই প্রাণী। উদ্ভিদের পরাগায়ন, কীটপতঙ্গ খেয়ে পরিবেশের ভারসাম্য ঠিক রাখে। সেই সাথে ফলের বীজ স্থানান্তরে বড় ভূমিকা রাখে বাদুড়। ফলটা যেখানে খায় সেখানেই শুধু থাকে না, সে খেতে খেতে আরেক জায়গাও ফেলে, এবং তার বীজটার মাধ্যমেও যে বীজগুলো বের হয় সেই বীজগুলো দিয়ে ন্যাচারাল প্লান্টেশন হয়। সুতরাং আমরা এদেরকে সিড ডিসপার্সাল অ্যানিমেল হিসেবে আমরা চিন্তা করি। গবেষকেরা বলছেন দেশে প্রায় 24 প্রজাতির বাদুড় আছে, যারা সবাই পরিবেশ ও মানুষের জন্য উপকারী। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।